শান্ত সরে আসলো ওখান থেকে। মাহি মুচকি হেসে তপ্ত শ্বাস ফেল। শান্ত কেবিনে ঢুকতে ঢুকতে রুহি অন্তত শতবার প্রশ্ন করেছে কে ওই মেয়েটা। শান্ত উত্তর না পেয়ে রুহি রাগান্বিত বিরক্ত নিয়েই বলল, বলছেন না কেন ওই মেয়েটাকে? দেখান আমায় কে ও। ঠিকমতো তো দেখতেও পারলাম না। অমন অল্প বয়সী মেয়ে কী করছিল ওখানে? শান্ত রাফির দিকে তাকে ঠোঁট কামড়ে হাসলো। রাফির সম্মুখে চেয়ারে বসতে বসতে বলল বাঁকা স্বরে, আসলে ও তোমার ভাই আর বন্দিনী, মানে এই ক্যাফের স্টাফ আর কি। কি বলো তো, তোমার ভাইকে রোগে ধরেছে। ডাক্তার বলেছে ওই মেয়েটার সাথে থাকতে, ওই মেয়েটার মতো অল্প বয়সী মেয়ের কাছাকাছি থাকতে বলেছে ডাক্তার। এই জন্যই তো তোমার ভাইয়া এই ক্যাফেটা পারচেজ করেছে, বুঝলে? রুহি চোখ মুখ কুঁচকে ঠোঁট উল্টালো। শান্ত সব কথা মাথার উপর দিয়ে শাসা করে চলে গেছে। শুধু মাথার উপর দিয়ে নয়, ছাদ ভেদ করে উপরে আসমান দিয়ে স্যাত করে চলে গেছে। বোকার মতো ফ্যাল করে চেয়ে আছে রুহি। রাফিও চোখ সরু করে চেয়েছে শান্তর এহেন কথায়। দুই ভাই বোনের এমন মুখভঙ্গিমা দেখে মিটিমিটি হাসছে শান্ত। শান্তর হাসি দেখে রুহির ওর মশকরা বুঝতে বাকি রইল না। ও বিরক্ত হয়ে ঠাস করে বলল দাঁত চেপে, আপনি একটা আস্ত পাগল। শুধু তোমার জন্য জান, পাগল তো হয়েছে 18 বছর 10 মাস আগেই। এখন শুধু তোমায় বিয়ে করে পাগলামো করাটা বাকি। এখন একটু একটু পাগলামো করি, বিয়ের পর কিন্তু ফুল মেন্টাল হয়ে যাব। সামলাতে পারবে তো? রুহি চোখ মুখ কুচকে কটমট করে বলে উঠল, অসভ্য লোক। পাবনায় পাগলাগারোতে পাঠাবো আপনাকে। রাখুন ফোন, আমি কথাই বলবো না আপনার সাথে। বলে ঝট করে ফোনটা কেটে দিল। ফোন কাটতে হো হো করে হেসে উঠল শান্ত। হাসতে হাসতে রাফির দিকে চোখ তুলতে রাফির কুচকানো তীক্ষ্ণ দৃষ্টি চোখে পড়ল। অমনি হাসি থামালো শান্ত। রাফি খসখসে ভাবে বলল, ভালো হবে না তুই? শান্ত বাচ্চাদের নেই উপনিস মাথা নাড়ল, আবার দুদিকে মাথা নাড়ল। শান্ত কণ্ঠে বলল, 7 মাস ভালো ছিলাম, এতে হয়নি? তোদের ভাই বোনের বিরহ যাতনা দেখে দম খিচে পেট চেপে রেখেছিলাম কোনো রকমে। বিশ্বাস কর, পেটে খিল ধরে গেছে আমার, আর পারছি না। এবার একটু মন প্রাণ খুলে কথা বলতে দে ভাই। তোর বোনকে আর তোকে জ্বালানো হয়নি আজ কতদিন। মিস করছি তোদের জ্বালানোটা। এমনিতে জ্বলছি, তোকে আর জ্বালাতে হবে না। খালি কি জ্বলছিস? নিজের সাথে সাথে মিহি পাখিকেও তো জ্বালাচ্ছিস। ও এতদিন জ্বালিয়েছে আমার, এখন ওকে একটু জ্বলতে দে। এই 1 মাস ওকে জ্বালাবো আমি, ভীষণভাবে জ্বালাবো। ওকে জ্বালাবো আমি, জ্বালানি কমাবো আমি। সময় বহমান কাটছে ধীরে ধীরে। এপ্রিলের 14 তারিখ, বাঙালি নববর্ষ। বাংলা সনে নতুন বছরের প্রথম দিন। বর্ষবরণের উৎকর্ষতা চারিদিকে। জাফলংয়ের ছোট অঞ্চলটাও মুখরিত। মনে হচ্ছে নতুন এক মনোমুগ্ধকর সুগন্ধি ছড়িয়েছে চারপাশে। প্রশান্ত আবহাওয়া। ক্যাফেতে তো আজকাল ভিড় লেগেই থাকে। 1 মাসের চুক্তিতে থেকে গেছে মাহি। নিজ ইচ্ছেতেই হয়তো, নতুবা ইচ্ছের বিরুদ্ধে হলে থাকতো না কখনো। সকাল সকাল জমজমাট ভিড়। আজ ছেলে মেয়েদের জুড়িদের অভাব নেই। অধিকাংশ মেয়েদের পরনে লাল পেরে সাদা শাড়ি, সাদা ছেলেদের সাদা পাঞ্জাবি। মাহি বাইরে বেরিয়েছে আজ। সবাইকে এভাবে দেখে বেশ উপভোগ করছে ও। অধিকাংশের পরনেই প্রায় একই রঙের পোশাক। দেখতে বেশ লাগছে। রাফি আসেনি এখনো। জারিপাস দেরি করে এসেছে। প্রতিদিন সবার আগে আসলো আজ লেট। আরও 2জন স্টাফ বার্ন হয়েছে ক্যাফেতে। জারিপেশে সবাইকে একসাথে দেখে মুচকি হাসলো। হাতে কোনো কিছুর বড় একটা প্যাকেট থেকে কিছু বের করতে করতে বলল, নতুন বছরের শুভেচ্ছা তোমাদের, হ্যাপি নিউ ইয়ার। ও সরি, বাঙালিয়ান না, বাদ পড়ে গেল, বাংলাতেই বলি। শুভ নববর্ষ সবাইকে। বলতে বলতে প্যাকেট থেকে কতগুলো চকলেট বের করে একে একে ভাগ করে ধরিয়ে দিল সবাইকে। শেষে মাহির দিকে এগিয়ে দিতে মাহি বাদশেতে শান্ত কণ্ঠে বলল, আমি চকলেট খাই না ভাইয়া। জারিফ যেন ভূত দেখা নাই চমকে উঠল। বলল আশ্চর্য হয়ে, সে কি, মেয়ে হয়ে চকলেট খাও না? এইটাও সম্ভব? আমি তো জানি মেয়েদের চকলেট অনেক পছন্দ। মাহি নরম জবাব, পছন্দ ছিল একসময়, এখন নেই। পছন্দের তালিকা থেকে বাদ পড়েছে অনেক আগেই। অনেক কিছুই বাদ পড়েছে, এখন আর সেসবে আগ্রহ জাগে না। মাহির নরম জবাব। জারিফ ঘাটালো না বেশি। শেষে প্যাকেটটা জেইনের হাতে ধরিয়ে দিয়ে ভেতরের দিকে চলে গেল। মাহি ভেতরে যাওয়ার জন্য পিছনে ফিরতে মুখোমুখি হলো রাফির, একদম কাছাকাছি সম্মুখে। আচমকা ওকে এভাবে সামনাসামনি দেখে ভোরকে এক ধাপ পেছালো মাহি। ধক করে উঠে শ্বাস টানল, ঢকিল শুকনো। রাফি তীক্ষ্ণ সরু দৃষ্টি মাহির ওপর। ক্রমান্বয়ে তীক্ষ্ণতা বৃদ্ধি পেল সেই দৃষ্টির। মাহি নিজেকে ধাতস্থ করে দ্রুত পা চালাতে গেলে রাফি ডাকলো। দাঁড়াও। দাঁড়ালো মাহি, পিছু ফিরল না। শ্বাস প্রশ্বাস বেগতিক ওর। হৃদস্পন্দন বেড়ে গেছে দ্বিগুণ। রাফি ওর কাছাকাছি দাঁড়ালো, শীতল কণ্ঠে প্রশ্ন করল, ভয় পেয়েছিলে? নত মস্তকে
দুদিকে আলতো মাথা নাড়ল মাহি। চোখ তুলে তাকানোর সাহস জাগলো না। হৃদস্পন্দন জোরালো হচ্ছে আরও। ওকে ওভাবে দেখে মুচকি হাসল রাফি। নিজের ডান হাতটা বাড়িয়ে আবারও বলল হাসকি হিমশীতল কণ্ঠে। ছুঁয়ে দাও আমায়। তরিতে চাইল মিহি। চোখাচোখি হলো রাফির সাথে। দৃষ্টি এক হতেই আবারও তৎক্ষণাৎ দৃষ্টি সরল মেয়েটা। চোখ বুজে শ্বাস টানল, বলল মিনমিনিয়ে। মানে ছুতে বলেছে আমায়, হাত স্পর্শ করো। স্পর্শ করো। কেন? রাফি আরও একটু দূরত্ব ঘুচালো। পেছাতে চাইল মাহি, তবে পেছালো না। চিবুক গলায় টেকে সিটিয়ে গেল সে। রাফি বলল শীতল কণ্ঠে। ভয় পেয়েছিলে তো? কাউকে আচমকা থেকে ভয় পেলে তাকে স্পর্শ করে ভয় কাটাতে হয়। নিজে থেকে একবার স্পর্শ করো আমায়, ভয় কেটে যাবে। নাও, হাত ধরো, ছুঁয়ে দাও একবার। মাহি চোরা চোখে তাকাচ্ছে এদিক ওদিক। হালকা চোখ তুলল ও ইতস্ততায় কাটালো কিছুক্ষণ। মাহি আর দাঁড়াতে পারছে না এখানে। রাফির সম্মুখে এভাবে থাকাটা সম্ভব হচ্ছে না আর। ও চোখ বুঝলো। কম্পিত হাত বাড়িয়ে 2 আঙ্গুলে স্পর্শ করলো রাফির হাতের উল্টো পিঠ। এক মুহূর্তে বিদ্যুতে নাই হাত সরিয়েছে মাহি। আর এক মুহূর্ত দাঁড়ায়নি, এক দৌড়ে ছুটে গেছে ভেতরের দিকে। ও চলে যেতেই রাফি হাসলো অল্প। ঠোঁট কামড়ে বিড়বিড় করলো কিছু। পর মুহূর্তে দৃষ্টি সরিয়ে তাকালো নিজের হাতের দিকে। তার বুলসুমের স্পর্শকৃত স্থানটায় আঙ্গুল ছোঁয়ালো। পর মুহূর্তে হাত তুলে নরম আবেশে কণ্ঠ ছোঁয়ালো। কিচেনে ঢুকে বড় বড় শ্বাস ফেলছে মাহি। আর পারা যাচ্ছে না। নিজের মনে বিরুদ্ধে গিয়ে আর কত সামলানো যায় নিজেকে। ছোট্ট একটা হৃদয় অবদ্ধ অনুভূতিগুলো আর কত পুষে রাখা যায়। এই লোকটার সামনে যত যেতে চাইছে না মাহি, এই লোকটা ততই সামনে চলে আসছে। মাহি যত সম্ভব নিজেকে সংবরণ করে এড়িয়ে যায় রাফিকে। কিন্তু রাফি, সে তো বারংবার চোখে ধরা যায়। চুক্তিপত্র অনুযায়ী এই একটা মাস কাটতে আরও 28 দিন, সবে 2 দিন পেরোলো। এতে নাভিশ্বাস উঠে গেছে, সহ্য ক্ষমতা কমে আসছে। মাই না পারছে কিছু প্রকাশ করতে, আর না পারছে পালাতে। বড় বড় শ্বাস ফেলে দরজার পাশের উঁচু টুলটাই বসলো মাহি। মাথার বেনি থেকে ছোট ছোট চুলগুলো ছুটে এসেছে। কপালের পাশে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে দুলছে সেগুলো। কপালে আর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম মাহির। মাহি দুহাতে পুরো মুখ ঢেকে বসে রইল কিছুক্ষণ। এলোমেলো ছুটে আসা চুলগুলো কানের পাশে গুজে উঠে দাঁড়ালো। হাতে কম্পন অনুভূত হচ্ছে ওর। ও দুহাতে একসাথে করে মুঠো করলো। শ্বাস আটকে আসছে ওর কণ্ঠনালীতে। মাঝে মাঝে এমন হয়। মাই কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলো। হাত ঠকঠক করে কাঁপছে ওর। কোনো রকম বোতলে পানি ঢেলে আবারও বসলো মাহি। ঢকঢক করে পুরো পানিটা শেষ করলো এক নিঃশ্বাসে। এদিকে বাইরে থেকে চকলেট খেতে খেতে গুনগুনিয়ে ভেতরের দিকে ঢুকছিল জেরিন। অকমরসাৎ একটা মেয়ের দিকে নজর পড়ল। লাল পেরে সাদা শাড়ি, মেয়েটার পরনে কোমর ছড়ানো চুলগুলো খুলে রাখা। পিছন থেকে মেয়েটাকে দেখে কপাল কুঁচকে দাঁড়িয়ে গেল জেরিন। মেয়েটা এদিক ওদিক তাকিয়ে সোজা পা বাড়ালো রাফির কেবিনের দিকে। মেয়েটাকে ওদিকে এগোতে দেখে মুখ গোল করে চেঁচিয়ে উঠল জেরিন। এক্সকিউজ মি। ও হ্যালো, ওদিকে কোথায় যাচ্ছেন ম্যাডাম? মেয়েটা দাঁড়ালো, পিছন ফিরল। জেরিন বৃহৎ নয়নে তাকালো মেয়েটার দিকে। কি সুন্দর মেয়েটা, হালকা সাজগোজ চেহারার, মাঝ বরাবর সিঁথি, কপালে কালো একটা টিপ, ঠোঁটে হালকা ঠোঁট রঞ্জন, মেকআপ আছে অল্প স্বল্প। জেরিন হাঁ করে তাকিয়ে থেকে এগিয়ে গেল। মেয়েটা হালকা স্বরে শুধালো সন্ধিয়ান কণ্ঠে, আমাকে বলেছেন? জেনি একটু ভাবসাপ নিয়ে গুরু গম্ভীর করলো নিজেকে। মুখে চকলেট পুরোপুরি গিলে বলল, আপনাকেই বলছি, এখানে তো আর কেউ নেই। তা ওদিকে কোথায় যাচ্ছেন? ক্যাফে জোন বাইরে, আজ ভিতরে লক। ভিতরে কি করছেন আপনি? রুজান রাফি চৌধুরী, ওনার সাথে দেখা করতে এসেছি। জেরিন ভুরু যুগল নাকের ডগা পর্যন্ত কুচকাল। চোখ সরু করে পা থেকে মাথা অব্দি দেখে নিল মেয়েটাকে। চুপিসারে ভেঙচি কেটে বলল, কোথাকার কোন ঐশ্বরিয়া আপনি যে রোজান রাফি চৌধুরী আপনার সাথে দেখা করবে? অ্যাপয়েন্টমেন্ট আছে রোজান রাফি চৌধুরীর সাথে দেখা করার? মানে? আরে ভাই, আবার মানে জিজ্ঞেস করছে। দেখো, বোঝেননি? বললাম রোজান রাফি চৌধুরীর সাথে দেখা করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে মেয়েরা। আপনি তো দেখি লাইন ছেড়ে বেলাইনেই চলে এসেছেন। আপনার তো সাহস কম নয়। কার পারমিশনে এখানে এসেছেন আপনি? আমাদের সিঙ্গার স্যার যার তার সাথে দেখা করে না। বাইরের পথ ওইদিকে, রাস্তা মাপুন দেখি ঝটপট। এক্সকিউজ মি, রুজান রাফি চৌধুরী আমার রিলেটিভ। আমি জাস্ট ওনার সাথে মিট করতে এসেছি এখানে। ও বাবা, রোজান রাফি চৌধুরীর রিলেটিভ আপনি? তা কি হন রোজান রাফি চৌধুরী? খালা, ফুপু, নাকি আম্মা, নাকি মাম্মা? হোয়াট? কি বলছেন জাতা? মেয়েটা স্নিগ্ধ মুখখানা কুচকে খেকিয়ে উঠল। জিন একইভাবে বলে বসল, চাতা নয়, এটাকে বলে কথা।
ওকে, আপনি এখন বাইরে যান মামিমা। ওসব ভাওতাবাজি করে দেখা করা যাবে না সিঙ্গার স্যারের সাথে, উনি বিজি আছেন অনেক। মেয়েটা ফোঁস করে শ্বাস ছিল, জেনে একটু বেশি ভাবসাপ নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা পাত্তা দিল না আর তপ্ত শ্বাস ফেলে দ্রুত পা চালালো রাফির কেবিনের দিকে। জিন হক চুকিয়ে ডাকলো, আরে ওই মামিমা, ওদিকে কোথায় যাচ্ছেন? বাইরের রাস্তা এইদিকে, দেখে তো অল্প বয়সী সুন্দরী লাগছে, চোখের মাথা খেয়েছেন নাকি? ইতিমধ্যে মেয়েটা রাফির কেবিনে ঢুকে পড়েছে। জেনি চেঁচাতে চেঁচাতে পিছু ঢুকে পড়েছে। রাফিকে একেবারে সামনাসামনি দেখে চুপসে গেল জেরিন। কপাল কুঁচকে এদিকটায় চেয়ে আছে রাফি। জেরিন মিনমিন করলো, দেখুন না সিঙ্গার স্যার, এই মেয়েটাকে বারণ করেছি আমি, কিন্তু ও আমার কথা শুনছেই না, জোর করে চলে এসেছে এখানে। রাফির মুখের ভঙ্গিমা অপরিবর্তিত। সে একবার তাকালো মেয়েটার দিকে, ক্ষীয়কাল তাকিয়ে থেকে অল্প স্বল্প হাসলো। মেয়েটার মুখে লাজুক ভাব ফুটলো এতেই। সে এগোতে এগোতে নরম স্নিগ্ধ কণ্ঠে বলল, কেমন আছেন? ভালো। তুমি? জি আলহামদুলিল্লাহ। এখানে কি করছো? নানু বাড়িতে এসেছি। আজ বেশ কয়েকদিন হলো, শুনলাম আপনি এখানে এসেছেন, তাই আজ আপনার সাথে দেখা করতে আসলাম আর কি। জেন বোকার মতো ফ্যাল করে চেয়ে আছে। এই মেয়েটাকে চেনে রাফি? তার মানে মেয়েটা মিথ্যা বলছিল না। চুপসানো মুখখানা আরও বেশি ফাটা বেলুনের নাই চুপসে গেল বেচারির। হাই তুলল জেরিন, এখন এখান থেকে মানে কেটে পড়ে ভালো। ও তো কম কিছু বললো না মেয়েটাকে। যদি রাফির কাছে নালিশ করে এখন, তাহলে নিশ্চিত ধমকাবে রাফি। জেরিন চড়ে নেয় পিছু ফিল। পা বাড়াতে গেলে রাফি ডাকলো, এই মেয়ে। জিভে কামড় বসালো জেরিন, ঢোক গেলে ঘাড় ঘোরালো, বোকা বোকা হাসলো, বলল বাধ্যে নাই। জি স্যার, কিছু দরকার? রাফি ঠোঁট বাঁকিয়ে হাসলো, ভাবলো বোধহয় কিছু, বলল তপ্ত স্বরে, ম্যাডামের জন্য এক কাপ স্পেশাল কফি নিয়ে আসো। আর হ্যাঁ, তুমি আসবে না, অন্য কাউকে পাঠাবে। কি বললাম? জি স্যার, আমি আসবো না, অন্য কাউকে পাঠাবো। বলে পা চালালো জেরিন। দূরে এসে হাঁপ ছালো। কিচেনে গিয়ে মাহিকে বসা অবস্থায় দেখে জেরিন নেকি স্বরে বলল, মাহিরে, স্যারের কেবিনে একটা কফি বানিয়ে দিয়ে আসবি প্লিজ। মাহি চোখ তুলে তাকালো, আদৌ চাহনি ওর। ও বলল ক্ষীণ স্বরে, আমি পারবো না, তুই যা। স্যার যেতে বারণ করেছে আমায়। রেহাও বাইরে, জানা প্লিজ। জানি না কে এসেছে, তার জন্যই কফি নিয়ে যেতে বলেছে। মাহি চাহনি সূক্ষ্ম করলো, শুধালো, কে এসেছে? আমি কি জানি, একটা মেয়ে দেখলাম, বেশ সুন্দর, কি সুন্দর শাড়ি পরে এসেছে। স্যারের রিলেটিভ বোধ হয়। স্যার মেয়েটার সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলে জানিস। আবার আমাকে আদেশ করলো, ম্যাডামের জন্য এক কাপ কফি, স্পেশাল কফি নিয়ে এসো, যাও। শেষের কথাটা রাফিকে অনুকরণ করে ওর মতোই গম্ভীর স্বরে বলল জেরিন। ফের বলল, কফিটা দিয়ে আয় না প্লিজ। মাই কিছু বলল না, চোখ নামালো, ভাবুক ভঙ্গিতে ভাবার চেষ্টা করলো, কিন্তু ভারী মাথায় কোনো কিছুই আর ভাবতে পারলো না। গলা শুকিয়ে আসছে বারবার, শ্বাস নিতে কষ্ট হচ্ছে একটু, শীতদারা পেয়ে ঘাম গড়াচ্ছে। টের পাচ্ছে স্পষ্ট মাহি। যে নিজেই কফি বানিয়ে ধরিয়ে দিল মাহির হাতে। ফের অনুনয় করে বলল যাওয়ার জন্য। বলে বেরিয়ে গেছে ও। এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকতে পারে না সে। মায়ের হাতের কফির মগটা কাঁপছে, শরীরেও মৃদু কাঁপুনি, হাতে আর হাঁটুতে অত্যাধিক। তবুও টালমাটাল পায়ে হাঁ করে জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে ধীরে ধীরে এগোলো মাহি। আশপাশটা কেমন ঘুরছে, ঘোলাটে হয়ে আসছে, তবুও এগোলো মেয়েটা। কেবিনে ঢোকার আগে আরও কয়েকবার জোরে জোরে শ্বাস টেনে সামলে নিল নিজেকে। দরজা ঠেলে ভিতরে ঢুকতে রাফির হাসি হাসি মুখটা ঝাপসা চোখে ধরা দিল। রাফি ঠিক সামনে ফিরে একটা মেয়ে বসা, মুখটা দেখা যাচ্ছে না। মাহি এগোলো। রাফি একবার চোখ তুলে তাকিয়ে অবিলম্বে চোখ সরিয়েছে মাহির থেকে। মাহি মেয়েটার দিকে তাকিয়ে এগোলো, ডেস্কের কাছে গিয়ে হাতের কফিটা রাখলো। মেয়েটার মুখখানা দেখে আধো চোখ বিহত হলো মাহির। মেয়েটার সাথে চোকাচুকি হতে এক কদম পেছালো মাহি। বিড়বিড় করলো অস্পষ্ট স্বরে, লিনা আপু? মাহির বিড়বিড়ানো শুনতে পায়নি কেউ। লিনা অবাক লোচনে মাহির দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো, একগাল হেসে উৎসুক হয়ে বলল, আরে মিহি, তুমি মিহি না? কেমন আছো? আর তুমি এখানে কি করছো? মাহি জবাব দিল না, পেছালো আরও এক কদম। এবার তাকালো রাফির দিকে দিকেও শ্বাস টানলো একটা। রাফি ডেস্কের উপরে ছোট গ্লোবটা এক হাতে নাড়াচাড়া করছে, যেন এদিকে মনোযোগ নেই ওর। লিনা আবার বলল, কি হলো মিহি, কেমন আছো বলো? ও মিহি নয়, মিহির মতো অন্য কেউ। রাফি ঝাঁঝালো তপ্ত আওয়াজ চকিতে চাইল লিনা। মাহির সাথে দৃষ্টি বিনিময় চলছে রাফির। মাহির চোখে চোখ রেখে রাফি ফের বলল, উনি জাস্ট আমার ক্যাফের একজন সামান্য স্টাফ। ওনার সাথে ভিড় তুলনা দিও না লিনা। লিনা অবাক স্বরে বলল, কি বলছেন রাফি? ও মিহি নয়? না,
লিনা হা বনে তাকালো মাহির দিকে, একটু এগিয়ে গিয়ে বলল, কি অদ্ভুত, একটা মানুষের সাথে আর একটা মানুষের চেহারার এতটা মিল থাকতে পারে। ও তো অবিকল মিহির মতো দেখতে। মিহির মতো দেখতে হলে মিহি হওয়া যায় না, হলে তো হয়ে যেত। তোমাকে অত ভাবতে হবে না, তুমি বসো। অনেকদিন পর দেখা তোমার সাথে। আজকাল তো আমাদের বাসায় যাও না আর, ভুলে গেছো আমাদের? লিনা মাথা নুয়ে লাজুক হাসলো। মায়ের দিক থেকে মনোযোগ সরে গেছে ওর। ও আর ঘাটল না এ নিয়ে, ঘাটার ইচ্ছেও জাগলো না ওর। মন তো প্রজাপতি নাই উঠছে, এই প্রথম রাফি এভাবে কথা বলছে ওর সাথে, তাও নিজ থেকে। আগে যতবার রাফির সম্মুখীন হয়েছে ততবার নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলতে হতো লিনার। রাফি শুধু গম্ভীরভাবে কথা বলতো, উত্তর করত, অতিরিক্ত কোনো আন্তরিকতা দেখে কথা বলতো না। এই প্রথম বলল, লিনার নানু বাড়ি সিলেটে, বেশ কদিন আগে এসেছে ও। আসার পর রাফির এই ক্যাফে সম্পর্কে শুনে নিজেকে আটকে রাখতে পারেনি। নববর্ষে রাফির সাথে দেখা করার জন্য শাড়ি পরে এসেছে ও। যদিও সন্দেহ ছিল রাফি ওকে এড়িয়ে যাবে, তবে হিতে বিপরীত হলো। রাফির এমন ভাবগতিকে আশ্চর্য কম আকাশ থেকে পড়লো যেন ও। লিনা বেশ রসিয়ে রসিয়ে কথা বলছে। রাফির কথার প্রতি উত্তরে ও পুনরায় বসতে বসতে মিনমিন করে বলল, আপনাকে আর ভুললাম কই। রাফি দুদিকে মাথা নাড়ল নিঃশব্দে, বাঁকা চোখে তাকালো মাহির দিকে, যে এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির দিকে। ঘন ঘন শ্বাস নিচ্ছে মাহি, এক দৃষ্টি কম্পয়মান। রাফি এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মাহির চোখে মুখে, ঘাম বিন্দু বিন্দু স্পষ্টতা। রাফি ঢোক গিলে কণ্ঠ শক্ত করে বলল, আমাকে বলে গেছো? আপনি কি এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি বাইরে যাবেন? বাইরে যান, ম্যাডামের সাথে পার্সোনাল কথা আছে আমার। মাহি দাঁড়াতে পারলো না আর, কাপা পায়ে এক ছুটে বেরিয়ে আসলো বাইরে। বেরিয়ে মাথা চেপে ধরলো এক হাতে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ, গলায় কোথাও আটকে আসছে নিঃশ্বাস। ঘাম ছুটছে পুরো শরীরে, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। চোখের সামনে এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু, গুলিয়ে ঝাপসা হচ্ছে সব। মাহি ঘন ঘন শ্বাস টেনে কুলোতে পারছে না, দম ফুরিয়ে আসছে। টলে টলে কোনো রকমে কিচেনে গিয়ে থামলো মাহি। বোতল থেকে এক গ্লাস পানি ঢাললো কোনো রকমে। কিচেন ক্যাবিনেটে এক হাত ঠেসে কোনো রকমে সেখানে ভর ছাড়লো শরীরের। অন্য হাতে পানি গ্লাস হাতে তুলে নিয়ে মুখ সম্মুখে নিয়ে যাওয়ার আগে সম্পূর্ণ শরীর টলে উঠল মাহির। শ্বাস আটকে শরীরের ভার ছেড়ে হাঁটু ভেঙে মেঝেতে গড়িয়ে পড়ল মেয়েটা। হাতের কাছের গ্লাস মার্বেলের পাথরে মেঝেতে পড়ে ঝনঝনিয়ে ঝনঝন শব্দ তুলে ভেঙে টুকরো টুকরো এক নিমিষেই। এদিকে মাহি বেরোনোর সাথে সাথে হাতে ল্যাপটপ তুলে নিয়েছে রাফি। ল্যাপটপের স্ক্রিন ওপেন করতে সিসিটিভি ফুটেজে মাহিকে ওভাবে টলে পড়তে দেখে আঁতকে উঠল সে। বক্ষস্থান স্যাত করে উঠছে ওর, হৃদস্পন্দন থেমে গেছে এক মুহূর্তের জন্য। রাফি চলকে উঠে এক ঝটকে উঠে দাঁড়ালো, ল্যাপটপ হাত থেকে পড়ে গেছে ওর। সেদিকে খেয়াল নেই রাফি। সে খেই খুইয়ে দিক বেদিক হারিয়ে ছুট লাগালো বাইরের দিকে। আচমকা রাফিকে ওভাবে ছুটতে দেখে চমকালো লিনা। জট করে উঠে দাঁড়ালো ও নিজেও। কিচেনে মেঝেতে পড়ে আছে মাহি, চোখ দুটো এখনো আধো খোলা। ঝাপসা চোখে রাফিকে নিজের দিকে ছুটে আসতে দেখে এক চিলতে হাসি ফুটলো মাহির ঠোঁটের কোণে। এবার পুরোপুরি বন্ধ হলো ভিজে ও খিজুগোল। রাফি ছুটে এসে থেমেছে কিচেনের দরজায়। বৃহৎ নয়নে মাহিকে ওভাবে পড়ে থাকতে দেখে শুকনো ঢোক গিল রাফি। পা স্লিপ করে হুড়মুড়িয়ে বসলো মাহির মাথার কাছে। ওর শরীরটা নিজের দখলে আগলে নিয়ে ডাকলো উত্তেজিত কণ্ঠে, মেহি, এই কি হলো তোমার? চোখ খোলো। মেহি, এই মেয়ে, ওঠো প্লিজ। মাহির শরীরটা ঝাঁকানোর সাথে সাথে নড়ে উঠল পুরোপুরি। রাফির চিৎকারে বাইরে থেকে ছুটে এসেছে সবাই। লিনা তাজ্জবনে দরজার কাছে দাঁড়িয়ে আছে। রেহো হুমড়ি খেয়ে বসলো, ডাকলো, মাহি, কি হলো তোর? এই মাহি, চোখ খোল। রাফির ধ্যান জ্ঞান শূন্য হয়ে আসছে, হাঁসফাঁস করছে ও। হাত বাড়িয়ে পাশ থেকে পানির বোতল তুলে নিয়ে মায়ের চোখে মুখে পানি ছোটালো রাফি। পানির ছেটাই মুখ একটু কুঁচকাল মাহি, তবে চোখ খুলল না। রাফি পানি বোতলটা ছুঁড়ে ফেলে মাহির গালে আলতো চাপড় মেরে ডাকলো করুণ স্বরে, মেহি, এই মেয়ে, প্লিজ ওঠো, চোখ খোলো। এ দেখো আমি এখানে আছি, প্লিজ ওঠো না। মাহি তবুও সারা শব্দ না পেয়ে এবার উঠে দাঁড়ালো রাফি। একটানে মাহির নেতিয়ে পড়া শরীরটা কোলে তুলে নিল। পিছনে দরজার সবার কাছে মুখ বনে তাকিয়ে আছে রাফি। এমন উদ্বিগ্ন উত্তেজিত ভাবগতিক ঠাউর করতে পারছে না ওরা, তাও আবার মাহির প্রতি। রাফি মাহিকে কোলে তুলে এগোতে এগোতে হুঙ্কার ছালো, কল দ্য ডক্টর, ফাস্ট।
শান্ত উপস্থিত সেই মুহূর্তেই রাফির এমন উদ্বিগ্ন অবস্থা আর মাহির দশা দেখে ও আর এগোয়নি। বড় হসপিটাল নেই এই ক্ষুদ্র স্থানে, হসপিটালে যেতে হলে মেন শহরে যেতে হবে, এতে অনেক সময়ের প্রয়োজন যা হাতে নেই। তবে ভাগ্যক্রমে পাশেই জনবসতিতে একজন ডাক্তার বাড়ি, নিহারদের বাড়ির পাশেই তার বাড়ি। নিহারকে সাথে করে সেই ডাক্তারকে বাড়ি থেকে 5 মিনিটের মাথায় তুলে এনেছে শান্ত। ডাক্তারের পরনে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি, গলায় টেথোস্কোপ, চুপসানো মুখে জড়তা নিয়ে কোনো রকমে ক্যাফের এতগুলো মানুষের সামনে দিয়ে হেঁটে রাফি কেবিনে ঢুকেছে ডাক্তার। কেবিনের একপাশে বড় সোফাটায় শোয়ানো মাহি। রাফি এখনও উদ্বিগ্ন হয়ে ডেকে যাচ্ছে ওকে। রেহা পায়ের কাছে বসে, জেন দাঁড়িয়ে মাথার কাছে। রাফি মাহির এক হাত নিজের বুকের সাথে চেপে ধরে কাতর উদ্বিগ্ন নেত্রে চেয়ে আছে। অবচেতন অবস্থায় ঘন ঘন শ্বাস টানছে মাহি। ডাক্তার পর্যবেক্ষণ করে শান্ত দিকে ফিরে বলল, বোধহয় ডিপ্রেসড, অতিরিক্ত ডিপ্রেশন থেকেই হার্ট অ্যাটাক এসেছে। ও চোখ খুলছে না কেন? রাফির শান্ত বাক্যে ডাক্তার পিছু ফিরলেন। রাফিকে দেখে মুচকি হাসলেন, ভালোভাবে পরখ করলেন রাফিকে, বলেন, শরীর উইক ওনার, আমি কিছু ভিটামিন সাজেক্ট করে দিচ্ছি, সেসব ঠিকমতো খাওয়ালে উইকনেস কেটে যাবে ধীরে ধীরে। অতিরিক্ত মানসিক চাপ থেকে হার্ট অ্যাটাক এসেছিল। আপাতত নার্ভাস সিস্টেম নর্মাল আছে, চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। তবে বেশি প্রেশার ক্রিয়েট না করাই ভালো ওনার উপর। বলে দিবেন ওনার ফ্যামিলি মেম্বারকে। আই থিঙ্ক ওনার হেজমাও আছে, শ্বাস নিতে না পেরে জ্ঞান হারিয়েছিল। ইনহেলার ব্যবহার করার প্রয়োজন ওনার, সবসময় সাথে রাখবেন। ইনহেলার মাস্ট ওনার জন্য। ডাক্তার থামলেন। শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, থ্যাংক ইউ, আপনি আসতে পারেন এখন। ডাক্তার কাচমচে হয়ে ফিরলেন শান্ত দিকে, নিজের দিকে তাকালেন একবার। মনে পড়ল বাইরের মানুষজন কিভাবে চেয়েছিল ওনার দিকে। উনি বললেন নিচু স্বরে, এভাবেই বাইরে যাবে না? মানে যদি গাড়ি করে রেখে আসতেন তাহলে ভালো হতো আর কি। শান্ত অবস্থা বুঝে নিহারের দিকে তাকালো, ওকে ইশারাগুলো নিয়ে যাওয়ার জন্য। নিহার ইশারায় আদেশ তামিল করলো। ডাক্তার গেল ওর পিছু পিছু। দুজন বেরোতেই হালকা ফাঁকা হলো কেবিন। শান্তের পার চারিপার জেনকে ইশারা করে বলল বাইরে যাওয়ার জন্য। বাইরে কাস্টমার লাগাতার। বাকি দুজন হিমশিম খেয়ে যাচ্ছে সামলে নিতে। চারিপার জেন দেরি করলো না। মাহিকে আর এক পলক দেখে বেরিয়ে গেল ওরা। রেহা এখনো গুটিয়ে বসে আছে মাহির পায়ের কাছে, দৃষ্টি কাতর দৃষ্টিতে চেয়ে আছে মাহির অবচেতন মলিন মুখখানার পানে। সবে বেরোতে রাফি শান্ত স্বরে রেহাকে উদ্দেশ্য করে বলল, তুমিও যাও। চৌকিতে তাকালো রেহা। রাফির কথাটা বোধগম্য হতে সময় লাগলো। ও যাবে মানে? মাহিকে এখানে একা রেখে? যত যাই হোক, মাহি একটা মেয়ে, আর ওকে এভাবে এই অবস্থায় রাফি আর শান্তর কাছে একলা রেখে যেতে মন সায় দেয় কীভাবে? ইতস্তত হলো রেহা, হাত কষলে মিনমিন করল, কিন্তু স্যার মাহি। রাফি বুঝলো ওর ইতস্ততার কারণ। পূর্ণ দৃষ্টিপাত করলো এবার রেহার দিকে। আশ্বাস চুকিয়ে শান্ত স্বরে বলল, চিন্তা নেই, কিচ্ছু হবে না। ও তোমার কাছে অতটা সেফ থাকবে না যতটা আমার কাছে থাকবে। আসতে পারো তুমি। রেহা তবুও বসে থাকলো কিছুক্ষণ, ইতস্তত হয়ে উঠে দাঁড়ালো। বারবার তাকিয়ে দেখলো মাহিকে, অতঃপর ধীর পায়ে স্থান ত্যাগ করলো। শান্ত এতক্ষণ দাঁড়িয়েছিল, ও এবার বসলো ইজি চেয়ারে। ঠোঁট কামড়ে তাকালো রাফির কর্মকাণ্ডের দিকে। রাফি বিমোহিত দৃষ্টিতে চেয়ে তার বুলসমের দিকে। ও মাহির হাতটা আরও শক্ত করে চেপে ধরল নিজের বুকের সাথে। একটু ঝুঁকে মাহির কপালের একপাশে নিজের কপাল ঠেকালো। কানে কাছে মুখ গুজে শ্বাস ফেললো, চোখ বুজে অধর বাড়িয়ে ফিসফিস করলো, সরি 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 মাই ডিয়ার ব্লসম, ক্ষমা করে দাও আমায়। সব আমার জন্য হয়েছে, তাই না? সরি জান। পিছন থেকে শান্ত ঠোঁট চেপে টিপ্পনি মারল, অচেতন অবস্থার সুযোগ নিচ্ছিস মেয়েটার, ফয়দা হচ্ছিস। ভেরি ব্যাড ব্রো, তবে সমস্যা নেই, চালিয়ে যাও শালাবাবু। যদি বলিস তাহলে বাইরে যাব আমি, না মানে তোকে একটু সুযোগ করে দিতাম আর কি। রাফি ওভাবে একই অবস্থায় থেকে শান্তর কথাই হাসলো অল্প। চোখ মিলে একেবারে দৃষ্টির সম্মুখে ভীষণ কাছ থেকে দেখল তার বুলসমের অবচেতন চেহারা খানা। ঘামের সূক্ষ্ম বিন্দুকণা নাকের ডগায় চিকচিক করছে। রাফি একটু মাথা তুলে বৃদ্ধা আঙ্গুলের আলতো স্পর্শে মাহির নাকের ডগার জমে থাকা বিন্দুকণা অতি সপ্তপনে মুছে দিল। নিজেকে সংযত করতে অক্ষম হলো, না চাইতো ওষ্ঠা ধরে স্পর্শ আঁকলো সেখানে। শান্ত লাজুক ভঙ্গিতে চোখ সরালো, উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোতে এগোতে মেকি স্বরে বলল, চালিয়ে যাও শালাবাবু, তোমারই তো সময়, আমারও আসবে এই সময়টা। আপাতত তোমায় ডিস্টার্ব না করি,
কন্টিনিউ করো তুমি, আমি আসি। এসব দেখলে আবার আমার লজ্জা লজ্জা লাগে। বলতে বলতে বেরিয়ে গেল শান্ত। দরজার সম্মুখে মুখোমুখি হলো লিনার। মুখখানা চুপসানো ওর। এতক্ষণ অঙ্ক মেলাতে না পেরে আহমক বনেছিল। বাইরেও ছিল ও। শান্তকে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। মিকি আন্তরিকতা দেখিয়ে বলল, ভালো আছেন ভাইয়া? শান্ত চোখ সরু করে লিনাকে আগাগোড়া পরখ করলো। মাথায় দুষ্টু বুদ্ধি খেলতেই ঠোঁটের কোণে হাসি ফুটল ওর। শান্ত টিপ্পনি মারল নিজেই নিজেকে। হেসে হেসে বলল, আমি ভালো আছি লিনা, তুমি কেমন আছো? জি ভাইয়া, ভালো। আচ্ছা, একটা কথা বলেন। একটা কথা বলি না আমি? বললে অনেকগুলো কথা বলি, আমার মুখ একটা কথাই থামে না, তাই সরি, একটা কথা বলতে পারবো না আমি। ব্যাপাচাকা খেলো লিনা। দৃষ্টি সরিয়ে পড়ল। না মানে, একটা প্রশ্নের উত্তর দিন। আচ্ছা, ওই মেয়েটা মিহি নাকি মাহি? দেখতে তো একই। রাফি বলল মিহি নয়, আবার ডাকলো মিহি বলে। আমার না সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে যাচ্ছে তো সেই গুলিয়ে যাওয়া চিন্তা ভাবনা ঢোক গিলে গিলে ফেলো। তোমায় অত ভাবতে হবে না, আসো আমরা একটু ক্লোজ হই। লিনার দিকে এক পা এগিয়ে একটু ঝুঁকে ঠোঁট পাকিয়ে কথাটা বলল শান্ত। লিনা ঝট করে চোখ তুলে ছিটকে এক পা সরালো। বড় বড় চোখে চেয়ে অতর্কিত স্বরে বলল, মানে ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমার একটা বোন থাকবে, কিন্তু কি আর করার, বোন তো আর হলো না। এখন তোমাকে দেখে ভীষণ বোন বোন ফিলিংস আসছে, বিশ্বাস করো। আজ থেকে আমি তোমার ভাই আর তুমি আমার বোন। আয় বোন, বুকে আয়। লিনা বৃহৎ নয়নে ফ্যাল করে চেয়ে আছে। শান্ত একটু থমকালো। ডোক গিলে সূত্রে নিল নিজের কথা। না না থুকু, বুকে আসতে হবে না। আয় বোন, তোর লগে একখানা সেলফি তুলি। লিনার অবাকের ন্যায় অবিশ্বাস ও বিস্মিত হয়ে চেয়ে থাকার মাঝে শান্ত ওর একটু কাছাকাছি দাঁড়ালো। পকেট থেকে ফোন বের করে ক্যাচ ক্যাচ করে সেলফি তুলল দুটো। অতঃপর দূরত্ব বাড়িয়ে স্বাভাবিক হয়ে পড়ল। যা বোন, বাড়ি যা, সাবধানে যাইস, কেমন? লিনা তাজ্জব মুখ গোল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। শান্তকে তুমি বলে সম্বোধন করেনি কোনোদিন, আজ প্রথম, তাও আবার পরবর্তীতে একেবারে তুমি থেকে তুই, তাও বোন পাতিয়ে। চোখে পলক পড়ছে না লিনার। মুখখানা হাঁ হয়ে প্রশস্ত। শান্তকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ফের বলো সিরিয়াস ভঙ্গিতে, বড় ভাইয়ের দিকে এমনি তাকায় থাকতে নাই বোন। শেষে পাতানো বোন হিসেবে পাতানো ভাইয়ের প্রেমে পড়লে জাত যাবে আমার। এই বয়সে এসে একটা বোন পাইলাম, আমার দিকে ভাইয়ের নজরে তাকাই বিখালি, কেমন? যা এখন বাড়ি যা। লিনার মুখ সংকুচিত হলো, ঢুকিল ও। শান্ত এমন বাজালো ও জানে, তাই আর কথা বাড়ালো না, মিনমিন করলো, রাফি, ওনার সাথে একবার দেখা করে আসি। শান্ত চোখ মুখ কুচকে খেকিয়ে উঠল। বেয়াদব, বড় ভাইয়ের বন্ধুর নাম ধরে ডাকতে লজ্জা করে না? পাতানো ভাই হইতে পারে, কিন্তু পাতানো ভাইয়ের বন্ধু মানে আপন ভাইয়ের সমান, বুঝলি? যা বাড়ি যা। আর একবার যদি তোকে বাড়ির বাইরে দেখেছি তাহলে একেবারে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিব, বুঝলি? যা এখান থেকে। লিনা চমকে উঠল। অবাকের চরম সীমানেই ও। না কিছু বলতে পারছে আর না করতে পারছে। মাথা ভনভন করছে ওর। এখানে আর কিছুক্ষণ থাকলে নিশ্চয়ই মাথার সব পোকা এলোমেলো হয়ে যাবে। লিনা আর দাঁড়ালো না। সিলেটে ও আরও বেশ কিছুদিন থাকবে, পরে না হয় আসা যাবে আবার। আজ এখান থেকে কেটে পড়াই ভালো। লিনা বোকা নেই হাসলো, বলল বোকা বোকা স্বরে, আসি ভাইয়া। বলে পা বাড়াতে গেলে শান্ত ডাকলো। এই থাম। থামলো লিনা। ঘাড় ঘোরাতেই শান্ত 10 টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে বলল, বড় ভাইয়ের কাছ থেকে টাকা চাইতে লজ্জা করে না বুঝি? এই নে 10 টাকা, 5 টাকা রিক্সা ভাড়া দিবি আর 5 টাকার বাদাম কিনে খাইতে খাইতে বাড়ি যাবি, ওকে? যদি এদিক ওদিক কথার হেরফের হয় তাহলে বাড়ি এসে ঠ্যাং ভেঙে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিব, বলে রাখলাম। লিনা আহমকের নাই ঠোঁট উল্টালো। একবার তাকালো শান্তর হাতের টাকার নোটটার দিকে। অতপর খপ করে শান্তর হাত থেকে টাকাটা নিয়ে দ্রুত পা চালিয়ে বেরোলো বাইরে। ও বেরোতেই ফিক করে হেসে উঠল শান্ত। ফোন স্ক্রিনে তোলা সেলফি দুটো চোখের সামনে ধরে দেখলো, ঠোঁট বাঁকিয়ে হাসলো তা দেখে। এবার এগুলো রুহিকে পাঠিয়ে চালানো যাবে। শান্তর সাথে গত 2 দিন ধরে ঠিকঠাকভাবে কথা বলেনি রুহি। শান্ত ফিচেল হাসলো। এবার রুহিকে তর পাবে একটু। রাফি সোফায় মাথা এলিয়ে এক ধ্যানে এক দৃষ্টিতে মগ্ন হয়ে এখনও মাহির মুখশ্রী পানে চেয়ে আছে আবেশে।
চোখে পলক পড়ছে অনেকটা সময় পর পর। এভাবে প্রায় অনেকটা সময় পেরোলো। মাহির শ্বাস ভারী, বন্ধ চোখের পত্রদ্বয় কাঁপছে তিত্তির করে। রাফি আজ খুব কাছ থেকে দেখে অবলোকন করতে পারল তার বুলসুমে ডাগর অক্ষি যুগলে পাপড়ি আসলেই বৃহৎ। ঘন কালো পাপড়ি ডাগর অক্ষি যুগল ঢেকে নিয়েছে, তবে সেই চোখ জোড়া জলুস কমেছে, আখি জোড়া নিচে কালচে দাগ পড়ায়। রাফি ওর ডান হাতটা বাড়িয়ে মাহির চোখের কোণায় স্পর্শ করলো দু আঙ্গুলে। মা একটু নড়ে উঠতে হাত সরলো তৎক্ষণাৎ, আরও বেশি চোখ মুখ কুচকাতেই উঠে দাঁড়ালো রাফি। ঢোক গিলে দূরত্ব রেখে দাঁড়ালো। জ্ঞান ফিরেছে মাহির। চোখ পিটপিট করে জোরে একটা শ্বাস টানলো মেয়েটা। রাফি এক মুহূর্ত ফোনে কিছু একটা করে মাহির দিকে দৃষ্টিপাত করলো। মেয়েটা নেতিয়ে পড়া শরীরটা নিয়ে উঠে বসার চেষ্টা করেছে। আশপাশ এখনও দৃষ্টিগোচর হয়নি। রাফি পিছন থেকে ধীর পায়ে কেবিন থেকে বেরোলো। দু চোখে রেহাকে খুঁজে ওকে পাঠালো মাহির নিকট। মাহি উঠে বসতে রেহা ধরপড়িয়ে কেবিনে ঢুকলো। উত্তেজিত কণ্ঠে বলল, মাহি, ঠিক আছিস তুই? এখন কেমন লাগছে? মাথা ঘুরছে, আবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে? মাহি চোখ সরু করে তাকালো। বুকে হাত দিয়ে দীর্ঘ একটা শ্বাস টেনে হালকা ক্ষীণ কণ্ঠে উত্তর করল। আমি ঠিক আছি। আশপাশটা ধ্যানে আসতেই ছলকে উঠল মেয়েটা। পুনরায় শ্বাস টানলো দীর্ঘ হা করে। শ্বাস নিতে যে কষ্ট হচ্ছে এখনো। ও ঢোক গিলল, বলল, আমি এখানে কি করে এলাম? কি হয়েছিল আমার? রেহার পাল্টা প্রশ্ন। তোর অ্যাজমা আছে? না তো। ডিপ্রেশন? কিসের এত ডিপ্রেশন তোর? মানসিক চাপে আছিস খুব? মাহি ইতস্ততায় পতিত হলো, জড়ানো গলায় বলল, এসব কেন জিজ্ঞেস করছিস? কি হয়েছিল আমার? যে অবস্থায় পড়লে একজন ডাক্তারকে ডাকতে হয়, ঠিক সে অবস্থায় হয়েছিল তোর। ডাক্তার কি বললো জানিস? বলল তুই নাকি ডিপ্রেসড, মানসিক চাপে আছিস প্রচুর, শরীরেও ভিটামিন নেই, অ্যাজমাও আছে শুনলাম, ইনহেলার মাস্ট বি সাথে রাখা প্রয়োজন তোর। এই সব মিলিয়ে তুই তো দারুণ সুখে আছিস, তাই না? মাহি চোরা চোখ এদিক ওদিক ঘোরাচ্ছে। রেহে এবার সরাসরি প্রশ্ন করল, স্যার তোকে মিহি বলে ডাকে কেন? তোর নাম তো মাহি, তাই না? মাহি মুখ ফাঁক করে শ্বাস টানলো, ফের বলল নামানো গলায়, আমি কি করে জানবো? সর, পানি খাবো আমি। মাহি সোফা থেকে নামতে গেলে কেবিনে ঢুকলো রাফি, হাতে মাঝারি সাইজের একটা বক্স। রেহা আর মাহি দুজনেই চৌকিতে তাকালো। রাফি এগিয়ে এসে বক্সটা সোফার একপাশে রাখতে রাখতে গম্ভীর স্বরে বলল রেহার উদ্দেশ্যে, এসব তোমার বান্ধবীকে সাথে রাখতে বলবে সবসময়। রেহা তাকালো বক্সটার দিকে, অতঃপর প্রশ্ন করলো, এসব কি স্যার? ইনহেলার। ছোট্ট উত্তর রাফির। রেহা চৌকিতে তাকালো বক্সটার দিকে, হাত বাড়িয়ে বক্সটা নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করলো। একটু ভারী ঠেকলো বক্সটা। রেহা দু হাতে নিজের দিকে টেনে আনলো বক্সটা। কার্টুনের উপরই পাট সরাতে চোখ গোল গোল করে চাইলো রেহা। পুরো এক বক্স ইনহেলার, ছোট্ট প্যাকেটে মোড়ানো স্তরে স্তরে। রেহা ঢুকিল, বলল, এতগুলো? কোথাও অতগুলো? মাত্র 250টা আছে। ওনাকে বলে দিও সবসময় যেন সাথে রাখে এসব। শ্বাসকষ্ট আছে তার, এসব ব্যাগটা সাথে রাখতে বলেছে। শুনলি তো? তাই বলে এতগুলো? কথাটা মিনমিন করে বলল রেহা। রাফি আর উত্তর করলো না, বসলো গিয়ে। মাহি বাঁকা দৃষ্টিতে খানিক চেয়ে থেকে উঠে দাঁড়ালো। মাথা চক্কর দিয়ে উঠতেই থমকালো এক মুহূর্ত। খানিক বাদে জোরে শ্বাস টেনে হনহনিয়ে পা চালানোর চেষ্টা করে বেরোলো কেবিন থেকে। মাহি বেরোতেই রাফি ফের শান্ত কণ্ঠে রেহাকে বলল, এসব দিয়ে দেবো ওকে, আর ওর ব্যাগও একটা রেখে দিও আলাদা করে। আসতে পারো তুমি। রেহা দুদিকে মাথা নাড়িয়ে কুটি কুটি পায়ে বেরিয়ে আসলো। মাহি ব্যাগ হাতে বেরিয়ে যাচ্ছে ক্যাফে থেকে। পিছন থেকে ডাকলো রেহা, মাহি, কোথায় যাচ্ছিস? মাহি শ্বাস টানলো, হাঁসফাঁস গলায় বলল, বাড়িতে। এসব নিয়ে যা। প্রয়োজন নেই। তুই না বললেও প্রয়োজন আছে। এখনো কেমন করে শ্বাস নিচ্ছিস দেখছিস? স্যার বললো এসব নিয়ে যেতে। বললাম তো আমার প্রয়োজন নেই এইসবের। আমার বাপের টাকা আছে, আমি আমার অসুখের তত্ত্ব কিনে নিতে পারবো। কারো দয়ার কোনো প্রয়োজন নেই আমার। ওনাকে ফেরত দিয়ে দিই সেসব। বলে বেরিয়ে গেল সে। বাইরে যাই ওকে দেখে ডাকলো বেশ কয়েকবার, শুনলো না মাহি। গটগটিয়ে বেরিয়ে গেল সে। অনেকটা দূরে এসে পায়ের গতি কমালো। আকাশের দিকে মুখ তুলে শ্বাস টানলো, ফের চোখ বুজে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আচমকা ফুপিয়ে উঠল সে। পিছিয়ে রাস্তার পাশে বসলো ধপ করে। শুনছান রাস্তায় নীরবতায় ওর ফুপিয়ে ওঠার শব্দ বাতাসের সাথে পাল্লা দিচ্ছে।
কাঁধ থেকে ব্যাগ ফেলে দুহাতে মুখ গুজে ফুপিয়ে উঠল মাহি। মাথায় ওড়না পড়ে গেছে। মাহি নিচের মাথার চুল খামছে ধরল দুহাতে। একটু শব্দ করে গুঁকিয়ে উঠল গলা চিপে। কেন হয় আমার সাথে এমন? কেন হয়? আমি যে আর পারছি না। আর কত সহ্য করব আমি? আমিও তো মানুষ। কেন আসলেন আপনি আমার জীবনে আবার? কেন আসলেন? এভাবে কেন জ্বালাচ্ছেন আমায়? কেন? পাশ থেকে হালকা পুরুষালী কণ্ঠ। এটুকুতে অতিষ্ঠ হয়ে গেলে? কোথায় আর জানালাম তোমায়? সবে তো শুরু, এখনও তো কিছুই করিনি। মাহি দুহাত আলগা করে তড়াৎ গতিতে আটকে উঠে চাইল। কয়েক হাত দূরে রাফি দাঁড়ি। মাহি শুষ্ক ঢোক গিলে চোখ মুছল, শ্বাস টানল ফের। উঠে দাঁড়িয়ে রাফিকে উপেক্ষা করে পা বাড়ালো। বড় বড় পা ফেলে সামনে এসে পথ রোধ করে দাঁড়ালো রাফি। বাধা পেয়ে চোখ তুলে তাকালো মাহি, দৃষ্টি নিরেট করলো। নরম কণ্ঠে তিক্ততা টানলো। সরুন সামনে থেকে। পাশে তো আরো পথ আছে, আমাকে টপকাতে হবে কেন? পাশ কাটিয়ে যাও। মাহি চোখ নামালো। দাঁত চেপে পাশ কাটিয়ে যেতে গেলে রাফি ওর হাত ধরল খপ করে। তড়িতে ঝট করে চাইলো মাহি। শরীরে এক মুহূর্তে বিদ্যুৎ বয়ে গেছে ওর। শিহরণে কেঁপে উঠল ও বক্ষস্থল সীমা ছাড়িয়ে ছ্যাদ করে উঠেছে। শুকনো ঢোক গিল মাহি। কণ্ঠ তিক্ত থাকলো না আর, নরম কম্পিত হয়ে আসলো আপনা আপনি। হাত ছাড়ুন। না ছাড়লে কি করবে? দেখুন। দেখাও। রাফি ঝট করে কথা বলে ভিমড়ি খেলো মাহি। হাত মোছামুছি করে চালানোর চেষ্টা করলো, পারল না। ভীত কণ্ঠে বলল, ছেড়ে দিন আমায়। ভয় পাচ্ছ? মাহি শ্বাস টেনে যাচ্ছে ও ধীরে ধীরে ভারী হয়ে আসছে নিঃশ্বাস। রাফি অবস্থায় বেগতিক দেখে ছলকে উঠল। অন্য হাতে ইনহেলারটা বাড়িয়ে দিয়ে উদ্বিগ্ন হয়ে শুধালো, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আবার? নাও, এটা নাও, শ্বাস টানো। মাহি উত্তেজিত হয়ে ঝটকা মারল রাফির হাত। প্রয়োজন নেই আমার এইসবের, ছাড়ুন আমায়। ঝটকা খেয়ে রাফি উচ্চস্বরে চিৎকার করে উঠল, মিহি, আমি মিহি নই। আর কতবার বলবো আপনাকে আমি মিহি নই। মরে গেছে মিহি, বেঁচে নেই সে। আমি অন্য কেউ। বারবার কেন এক গান গেয়ে আপনি গেয়ে যান আপনি? আর কতবার বলবো আমি মিহি নই? মিনিমাম কমন সেন্স নেই আপনার? বোঝার চেষ্টা কেন করেন না আপনি? কি চাই আপনার? মাহি জেদ দেখানো তীব্র কণ্ঠে রাফি চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষল। দুহাতে মাহির দুই বাহু শক্ত করে চেপে ধরে হিঁচড়ে নিয়ে আসলো নিজের কাছে। ক্ষিপ্ততা সংবরণ করতে পারল না এ পর্যায়ে। চোখ ঠাটিয়ে ভরাট কণ্ঠে বলে উঠল, তোমাকে চাই আমার, বুঝলে? তোমাকে চাই, বুঝছো না তুমি? আর কি করলে বুঝবে? আর কত বোঝাবো? পাগল পেয়েছো তুমি আমায়? তোমার জন্য যত নিচে নেমেছে, আরো তত নিচে নামাতে চাইছো আমায়। আর কত নিচে নামাবে বলো? এই মাহির নাটক কবে শেষ করবে তুমি? কি পেয়েছো আমায়? ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আর কত বলো, আর কত? রুজান রফি চৌধুরী প্রথমবার এমন করছেন, আর আমি তো ছিলামই না। তোমার জন্য হয়েছে এমন। কেন আসলে আমার জীবনে? কেন এমন বানালে আমায়? আমাকে পাল্টে দিয়ে এখন নিচে পালিয়ে বাঁচতে চেয়েছ? কোথায় পালাবে তুমি? পালাতে দেব না আমি। কেন এমন করছো তুমি বলো? যখন এমনই করবে তখন আমার জীবনে এসেছিলে কেন বলো? কেন এসেছিল আমার জীবনে? মাহি কাঁপল। গলার রুদ্ধতা গিলে শুকনো গলা ভেজানোর চেষ্টা করলো। শ্বাস টেনে হালকা ক্ষীণ কণ্ঠে বলল, আমি তো চলেই এসেছিলাম। আবার কেন আসলেন আপনি? আমি তো যাইনি আপনার শহরে। আপনি কেন আসলেন? রাফি হাতের বাঁধন আলগা করলো, কণ্ঠ খাদে নামালো। এসেছি যখন, তখন রেখে দাও না আমায়। এই তোমার নিচের করে, প্লিজ। আর এমন করো না, আমি আর পারছি না। বিশ্বাস করো, গত 7টা মাস শ্বাস নিতে পারিনি আমি। সত্যি বলছি, আমি এমন ছিলাম না। তোমাকে দেখার পর কেন এমন হলাম জানি না। সত্যি জানি তোমার কেমন লাগবে, আমার নিজের করে লাগবে। প্লিজ আমার হয়ে যাও। আপনার তো অনেকেই আছে, আমার না হলেও চলবে। কিন্তু আমার না কেউ নেই। আব্বুও নেই জানেন, চলে গেছে। আর আসবে না কোনোদিন। আর যে আছে তাকে হারাতে চাই না আমি। আপনাকে চাওয়ার মানুষের অভাব নেই, আর আমার সাধ্য নেই আপনাকে চাওয়ার। আমি আমার সাধ্যের বাইরে যাব না। আপনার জন্য অনেকে পাগল, কিন্তু আমি। রাফি কথা আটকে দিল। একটু এগিয়ে ঠোঁটে আঙ্গুল চেপে হিস করে বলল, কিন্তু আমি তোমার জন্য পাগল। আর আমি তোমার সাধ্যের বাইরে। কে বলল? আমি তোমার সাধ্যের অন্তরালে, অন্যদের সাধ্যের বাইরে। আমার জীবনে কেউ আসেনি কখনো, তুমি প্রথম ছিলে। মরণ হলো তো আলাদা ব্যাপার, কিন্তু যতদিন বেঁচে থাকবো তুমি প্রথম, আর তুমি শেষ থাকবে। মাহি এবার ফিকরে উঠে অভিমানী স্বরে বাচ্চাদের ন্যায় বলল, লীনা আপু, উনি তো আছে,
পার্সোনাল কথা আছে তো ওনার সাথে, ওনার কাছে যান। আমার কাছে কেন এসেছেন? রাফি হাসলো নরম, একটু শান্ত হয়ে বলল। হিংসা হচ্ছে তোমার? কেন বলো তো? মাহি স্বয়ম্বিতে ফিরল। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক বিপরীতে মন নিয়েছিল। নিজেকে সংযত করলো মাহি, দুহাতে ঠেলে রাফিকে সরালো, ঢোক চিপে বলল। আর 28 দিন, তারপর আর আমার মুখ দেখবেন না আপনি। আমি সত্যি বলছি, আপনার সামনে আর কখনো আসবো না আমি। রাফি চড়ে উঠল, চড়া গলেই বলল। আবার শুরু করলে? তেজ দেখাচ্ছ আমায়? আর এইটুক একটা মেয়ে সে শুরু থেকে মাথা চড়ে বসে আছে। কি পেয়েছো তুমি? তোমার জন্য নিচু হচ্ছে বলে নিজে ভাবছো আমায়? আরে কি হয়েছে তোমার? কেন এমন করছো বলো? পছন্দ নয় আমায়? না, পছন্দ করি না আমি আপনাকে। আপনাকে সহ্য হয় না আমার। আপনি কে যে পছন্দ হবে আপনাকে? আপনি ফেমাস, সুপারস্টার, সঙ্গীত শিল্পী, বিজনেসম্যান, এসব বলে মাথা কিনে নিয়েছেন সবার, যে সবাই পাগল হবে আপনার জন্য। হ্যাঁ, সবার তালিকায় যোগ করবেন আপনি আমায়। আপনি কোনো এক সময় শুধু আমার বান্ধবীর বড় ভাই ছিলেন, এখন কিচ্ছু নন। এখন রুহি নেই আমার জীবনে। আপনার থাকার তো কোনো প্রশ্নই ওঠে না, বুঝলেন? আপনি আপনি কেউ নন আমার জীবনে। চলে যান আপনি আমার জীবন থেকে, মুক্তি দিন আমায়। আপনাকে চোখের সামনে দেখতে পারি না আমি, সহ্য হয় না আমার। গত 7টা মাস আপনাকে না দেখে প্রতিনিয়ত কষ্ট পেয়ে এসেছি, আর এখন আপনি আমার চোখের সামনে থেকে প্রতিটা মুহূর্ত কষ্ট দিচ্ছেন আমায়। কেন করছেন আপনি এমন? আরে আমারও তো কষ্ট হয়, খুব কষ্ট হয় জানেন। কাকে বলবো আমি আমার কষ্টের কথা? কেউ নেই আমার, রুহিও নেই এখন, আব্বুও নেই। আপনিও থাকবেন না আমার জীবনে, চলে যান না আমার জীবন থেকে, চলে যান। মাহি থামল, হাঁসফাঁস করতে করতে শেষের কথাটা আরও বেশ কয়েকবার আওড়াতে আওড়াতে পিছুতে লাগলো। অক্ষিপট ভিজে জবজবে শ্বাস টানছে, মুখ ফাঁক করে রাফিও টালমাটাল কথাগুলো সব শুনছে সূক্ষ্ম নেটে, তীক্ষ্ণ মস্তিষ্কের সচলতায়। দুহাতে মুখ ঢেকে পর মুহূর্তে নিজের মাথার চুল নিচে খামচে ধরল ও লম্বা শ্বাস টেনে ছিটকে এগিয়ে এসে মাহির হাত ধরে নিজের হাতের ইনহেলারটা গুজে দিল ওর হাতের মুঠোয়। রাজভারী গলায় ফোঁস করে উঠল। চলে তো যাবই, তবে একদিন। সেদিনের পর 1000বার ডাকলেও পাবে না আমায়, ফিরবো না আর। তবে যতদিন না সেদিন আসছে, ততদিন বারবার ফিরে আসবো আমি। আমাকে সহ্য হয় না, তাই তো? ঠিক আছে, হে আমিটাকে আর দেখবে না তুমি। তোমার জন্য পাল্টেছিলাম, আমারও পাল্টাবো নিজেকে। রোজান রাফি চৌধুরীকে চেনো না তুমি, যাকে এতদিন চিনে এসছো, দেখে এসছো। সে শুধু তোমার সামনে এমন ছিল, তোমার জন্যই এমন বানিয়েছিল নিজেকে। কিন্তু আর না, এবার তুমি চিনবে আমায়, চিনবে আসল রোজান রাফি চৌধুরীকে। চোখের রক্তিম শিরাদয় স্পষ্ট রাফির। মাহি শুকনো ঢোক গিল, কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না রাফি। পিছু ফিরে এক হাত মাথার চুলের ভাঁজে চেপে ধরে এলোমেলো চুলগুলো সেট করলো সে। চক্ষু আড়াল হলো গটগট পায়। মাহি দীর্ঘ একটা নিঃশ্বাস টানলো, কুলোলো না দম। সে চোখ সরিয়ে দ্রুত ইনহেলারের ছোট্ট ঢাকনাটা খুলল। সোজা অবস্থায় মাথা একটু হেলি পাফ করে ধীরে ধীরে শ্বাস টানল। কয়েক মুহূর্ত দম খিচে রেখে দীর্ঘ একটা শ্বাস টানল, আবার মুখ থেকে মাউথপিস সরিয়ে পুনরায় তাকালো রাফির যাওয়ার পথের দিকে, যে পথ এখন শূন্য। সাথে সাথে মাহির মস্তিষ্ক। ঠোঁট উল্টালো মাহি, কান্না চেপে এক হাতে মুখ চেপে ধরে ছুটল বাড়ির পথে। সে কবে থেকে শান্ত এক ধ্যানে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে আছে, এক হাতে ফোন আর অন্য হাত মুখে। দাঁত দিয়ে নখ খুঁটে যাচ্ছে জোর খাটিয়ে। স্ক্রিনে রুহির আইডি, দুটো ছবি সেন্ড করেছে সে, সিন হয়েছে, তবে কোনো রিয়াকশন বা রিপ্লাই আসেনি। চিন্তায় পড়েছে শান্ত। এতক্ষণে তুলকালাম কাণ্ড হয়ে যাওয়ার কথা, ঢাকা টু সিলেট ওয়্যারলেস সিস্টেমে 3য় বিশ্বযুদ্ধ ঘটে যাওয়ার কথা, কিন্তু সব শান্ত। যুদ্ধের আগমনে কোনো বার্তা নেই। ফোনের ওপাশে কি চলছে কে জানে। শান্ত ফোঁস করে শ্বাস ফেল, নিজে থেকে ফের টাইপ করলো। মামার বেটি, কোনো রিয়াকশন দেখাও না কেন, ঠিক আছে? সেন্ড করলো সেটা। ডেলিভারি হয়েছে মিনিট 3 পর সিনে হলো, রিপ্লাই আসলো আরও 1 মিনিট পর। আমি বিলকুল ঠিক আছে ফুফাতো ভাইয়া, আসলে একটু বিজি আছি তো, তাই কোনো প্রকার রিয়াকশন দেখানোর সময় পাইনি। মেসেজের সাথে সাথে একটা ছবি এসেছে। ফুচকা খেতে গেছে রুহি, সে ফুচকার প্লেটে একটা ছবি তুলে পাঠিয়েছে। শান্ত কপাল কুঁচকে চাইল। রুহি বাইরে বেরিয়েছে, তাও একা। ছবিটা ভালো করে দেখলো শান্ত। রুহির ড্রেসের এক অংশ দেখা যাচ্ছে। ছবিটার উপরের দিকে তাকাতেই ছলকে উঠল শান্ত। দৃঢ় স্থির হয়ে হেলান দিয়ে বসা থেকে উঠল ঝট করে। রুহির ঠিক সামনে কিছু একটা দৃশ্যমান, ঝাপসাতা, তবে দেখে বুঝতে সময় লাগলো না বেশি। একটা ছেলের শরীরের এক অংশ দেখা যাচ্ছে ঝাপসা।
হাতে ঘড়িটা স্পষ্ট, চোখ মুখ শক্ত করে দাঁত পিষল শান্ত। ঘর থেকে বেরোতে বেরোতে তড়িঘড়ি করে ফোন লাগালো রুহির নম্বরে। প্রথমবার রিসিভ হলো না, কেটে যেতেই গর্জে উঠে দ্বিতীয়বার ফোন লাগালো। এবার রিসিভ হলো কয়েক সেকেন্ড বাদ। শান্ত কিছু বুঝে ওঠার আগেই রুহি হালকা কণ্ঠস্বর ভেসে আসলো। আসসালামু আলাইকুম ফুপাতো ভাইয়া, কিছু বলবেন? শান্ত কান থেকে ফোন নামিয়ে এক পলক তাকালো স্ক্রিনের দিকে, অতঃপর ঝাঁঝালো গলায় খেকিয়ে উঠল। এই কোথায় তুমি? বাইরে বেরিয়েছো? কার সাথে বেরিয়েছো বলো? রুহির স্থির ধীর শান্ত জবাব। ঢাকা শহরে তো মানুষের অভাব নেই, অনেকেই আছে। এই অনেকের মধ্যেই দুজনের সাথে বেরিয়েছি। সিলেটে তো মানুষের অভাব, তাই বোধহয় আপনি একজনের সাথে ছবি তুলে পাঠিয়েছিলেন আমায়। যদি বলেন তাহলে যাদের সাথে বেরিয়েছি তাদের সাথে ছবি তুলতে পাঠাতে পারি আপনাকে। পাঠাবো? রুহি কোথায় তুমি? কার সাথে বেরিয়েছো? কার সাথে নয়, কাদের সাথে সেটা জিজ্ঞেস করুন। শান্ত বাইরে বেরিয়ে গাড়িতে বসেছে, ইঞ্জিন চালু করে রুষ্ট কণ্ঠে বলে উঠল। মাথা গরম করো না। বাইরে বেরোনোর সাহস কি করে হলো তোমার? কার পারমিশনে বেরিয়েছো বাইরে? উনি আব্বুর কাছ থেকে পারমিশন নিয়েই আমাকে বাইরে নিয়ে এসেছেন। সাথে আরও একজন আছে। এখন ডাকি কেমন? বাসায় ফিরতে হবে, উনি পৌঁছে দেবে আমায়। ডাকছেন আমায় উনি। কথাটা শেষ করে ঠোঁট চেপে ঝট করে ফোনটা কেটে দিল রুহি। ফোন কাটার শব্দে শান্ত কান থেকে ফোন নামালো, ছুঁড়ে মারল সেটা পিছনে ছিটে। গাড়ি ছাড়তেই খোলা জানালা দিয়ে উদ্দাম হাওয়া এসে এলোমেলো করে দিল শান্তর গোছালো চুলগুলো। বিবি করলো শান্ত। উনি দিচ্ছি দাঁড়াও। রাত্রি তৃতীয় প্রহরে শেষ শুনছেন পুরো ঘরে। মাঝে মাঝে মুহূর্তে কয়েক বাদ ফুপিয়ে ওঠার শব্দ ভেসে আসছে, তাও অতি ক্ষীণ। বেডের কাছে শব্দটা আরও অতি ক্ষীণ। এই ক্ষীণ শব্দে ঘুম ছুটে গেছে সাবিনা বেগমের। ঘুমন্ত চোখ দুটো পিটপিট করে খুললেন তিনি। ঘরে হলদে আলো জ্বলছে। সদ্য ঘুম ভাঙা ঝাপসা চোখে পুরো ঘরটা ঠাউর করতে সময় লাগলো তার। শোয়া অবস্থায় হাত বাড়িয়ে পাশে রাখলেন। মেয়েকে হাতড়ে পেলেন না নিজের পাশে। অমনি ঝট করে বিহত হলো তার ঘুম যেন অক্ষি যুগল। আড়মোড়া ভেঙে তড়িঘড়ি করে উঠে বসলেন তিনি। দুহাতে মেয়েকে হাতড়ালেন, আবার পেলেন না। কান খাড়া করে শুনলেন হালকা ফোপানোর শব্দটা। নাক টানছে কেউ, যার উৎস বন্দি বারান্দা, সেখান থেকেই আসছে। সাবিনা বেগম ধীর পায়ে খাট থেকে নামলেন। ঠান্ডা মেঝেতে পা পড়তে কেঁপে উঠলেন। চপ্পল পায়ে তুলে এগোলেন বারান্দার দিকে। আকাশের চাঁদ উঠে সে রূপর থালা নেয়। রূপলি আলো বারান্দার গ্রিল ভেদ করে ছড়িয়ে পড়ো বারান্দায়। সাবিনা বেগম ঘর থেকে গলা বাড়িয়ে বারান্দার এক কোণা দৃষ্টিপাত করলেন। তার মেয়ে অতি অবহেলায় গুটিয়ে বসে আছে সেখানে ঠান্ডা মেঝেতে। দুহাতে বুকে জড়িয়ে আছে কিছু, মাথা ঠেকানো পিছনের দেওয়ালে। সাবিনা বেগম শুকনো ঢোক গিলেন, পা ফেললেন বারান্দায়। সপ্তপনে দুই পা এগিয়ে ডাকলেন শান্ত কণ্ঠে, মিহি। আচমকা আম্মুটাকে ভোরকে চকিতে তাকালো মিহি। ডোক গিলে দুহাতে চোখ মুছল ঝট করে। সাবিনা বেগম আহত দৃষ্টিতে মেয়েকে পরখ করে আস্তে করে বসলেন মেয়ের পাশে। মিহি মাথা দুলিয়ে হাসার চেষ্টা চালিয়ে বলল, আম্মু ঘুমাওনি তুমি? কাঁদছিলি তুই? কি হয়েছে মা? পানি কেন তোর চোখে? কাঁদছিলি কেন? মিহি কান্না চাপল, গিলল দু ঢোক। গলা ভিজিয়ে বৃথা হাসার চেষ্টা করলো, আবার বলল, কিছু না আম্মু, কই কাছে না তো, ঘুম আসছিল না তো, তাই বসেছিলাম এখানে। তুমি ঘুম থেকে উঠলে যে? সামিনা বেগম ঘাড় কাত করে তাকালেন মেয়ের দিকে। ভরা গলায় শুধালেন একই প্রশ্ন। আমার কাছে মিথ্যে বলবি? মা হই তোর আমি। কাঁদছিলি কেন বল, কি হয়েছে? মিহির আম্মুর মুখপানে তাকি ঠোঁট উল্টালো ফেল। গুমড়ে উঠল ভেতরে ভেতরে। কণ্ঠ জড়িয়ে আসলো জড়তায়। এক হাতে উল্টো করে আম্মুকে জড়ালো আচমকা। টাল হারিয়ে পেছনের দিকে হেলে পড়লেন সাবিনা বেগম। মেয়ের মাথায় হাত রাখলেন তৎক্ষণাৎ। মিহি ফিকরে উঠে কান্না চাপা ভেজা কণ্ঠে বলল, আব্বুর কথা খুব মনে পড়ছে আম্মু, খুব মনে পড়ছে আমার। যেন খুব দেখতে ইচ্ছে করছে আমার আব্বুকে। ঘুম আসছে না আমার। আব্বু থাকলে ঘুম পাড়িয়ে দিত, মাথায় হাত বুলিয়ে দিত আদর করে। আমার খুব কষ্ট হচ্ছে আম্মু। আব্বু থাকলে কষ্ট হতো না, এমন হতো না আমার জীবন। আব্বু কেন চলে গেল আমাদের ছেড়ে বলো তো? আমাদের কথা একবারও কেন ভাবলো না? সাবিনা বেগম ঘন পলক ফেলেন, চোখ ফেরালেন এদিক ওদিক। তিনি এসব শুনতে চান না। কানে বাঁধে তার, গলায় রুদ্ধতা ঘিরে ধরে। সাবিনা বেগম মিহির হাতের দিকে তাকালেন। মিহির হাতে আজমল হোসেনের সহ তাদের ফ্যামিলি পিকচার।
ফটো ফ্রেমে বন্দি সবার হাস্যোজ্জ্বল চেহারা দৃশ্যমান। সাবিনা বেগম ছবিটার দিকে এক পলক তাকাতেই চোখ সরালেন, ঝট করে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলেন। ঘুম আসছে না? চল, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি, দেখিস ঠিক ঘুম চলে আসবে। চল মা। মিহি নিঃশব্দে মাথা দোলালো, আম্মুর বুকে মাথা গুজে শ্বাস টানলো। ঠান্ডা বাতাস নাসারন্ধ্রের ভিতরে প্রবেশ করে শীতলতা ছেয়ে দিল ভেতর ভেতর। মিহি বলল নামানো স্বরে, আব্বুর মতো কেউ কেন হয় না আম্মু? আব্বুর এমন মায়া কেন জায়গায় বলো তো? আমার আব্বুর মতো সবার আব্বুই হয় বুঝি? তুমি জানো আব্বু না অনেক বদলে গেছে। আমার কথা রাখেনি আব্বু। আমি বলেছিলাম আমার স্বপ্নে আসছে, কিন্তু আব্বু আসেনি, একদিনও দেখা দেয়নি আমায়। মিহি ধীর কণ্ঠে বলল কথাগুলো। বলতে বলতে আরও ধীর হয়ে আসলো কণ্ঠস্বর। সাবিনা বেগম ঢোক গিলেন, ঘন পলক ফেললেন তিনি। মিহির দুই বাহুতে হাত রেখে বললেন। ঘরে চল। মিহি হাসল, নিঃশব্দে তা। আজ পর্যন্ত একটা দিনও আজমল হোসেনের কথা উঠলে সাবিনা বেগম এই বিষয়টু শব্দটুকু করেনি। নিজেকে চড়া করে এড়িয়ে গেছেন তিনি। কথার মোড় পাল্টেছেন বারংবার, হয়তো কষ্ট নয়তো অভিমানে। সাবিনা বেগম হাসেন না আজকাল, কথাও বলেন না বেশি। মিহি বাড়িতে থাকলে যতটুকু কথা হয় ততটুকুই, তাও মিহির উদ্যোগে। আমর অসহ্য কষ্ট, অভিমান কোনোটাই অদৃশ্য নয় মিহির নিকট। তাই তো মিহিও আব্বুর কথা বলে না, কাঁদে না আম্মুর সামনে, কিন্তু আজ পারল না নিজেকে লুকিয়ে রাখতে। কান্না চাপা পড়ল না আজ, ঠিক বেরিয়ে আসলো আম্মুর সামনে। তবুও মিহি বুক ভারী কান্না গিলে সামলালো নিজেকে। সকাল 10টা, আজ রাফি আসেনি এখনো। মিহি না চাইতো বারবার তাকাচ্ছে রাস্তার পানে। কেন জানা নেই, আনচান লাগছে নিজেকে। অথচ রাফির সামনে পড়তে চায় না ও, আবির্ভাবে দেখাতে চায় না রাফিকে। অগোচরেই সই। নিজেও আসলো 9টার দিকে। আজ বাইরের জোনে বেরিয়েছে ও। ভেতরটা ফাঁকা ফাঁকাই থাকে আজকাল। 10টা থেকে সময় গড়িয়ে 12টার গোঠয়। রাফির দেখা নেই। মিহি হাত কষলে কষলে কিচেনে পায়চারি করছে ধীরে ধীরে। রাফির কথাগুলো অকমর্ষদ কানে বাজলো ওর। কি বললো কালুনি? মিহি পায়চারি করতে করতে থামলো। এপ্রিলের সদ্য গরমে কপালে ঘাম। মিহি মুসলতা। রেহা কিচেনে ঢুকতে মিহি অতর্কিত স্বরে ডাকলো ওকে। রেহা। চকিতে ফিরল রেহা, উত্তর করলো। হ্যাঁ, কিছু বলবি? শরীর ঠিক আছে তোর? সমস্যা হচ্ছে কোনো? আমি ঠিক আছি। তাহলে কি বলবি বল, ডাকলি যে? মিহি অধর ভেজালো জিভে, মাথা নেড়ে বলল, না কিছু না। শ্বাস ফেলল রেহা। বার্গারের অর্ডার আছে। রেহা গ্রিল করতে করতে নিচে থেকেই বলল, কিছু শুনেছিস? মিহির সাথে সাথে চকিতে জবাব, কি? স্যার আজ কেন আসেনি জানিস না? কেন? অ্যাক্সিডেন্ট হয়েছে। আটকে উঠল মিহি, দুহাত ছেড়ে উঁচু গলায় বলে উঠল। কি? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? কি বলছিস? রেহার সাথে সাথে উত্তর করল না, পিছু ফিরে কয়েক সেকেন্ড সুচালো নেত্রে দেখল মিহিকে। অতপর কাজে মন দিল। মিহি ছুটে গেল ওর কাছে, ওকে নিজের দিকে ফিরে উদ্বিগ্ন স্বরে বলল, কিরে বল, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট হয়েছে বল না। রেহা উত্তর করল, আরে এত হাইপার হচ্ছিস কেন? আগে শোন সবটা। কাল রাতে স্যার ঢাকায় ফিরে গেছেন। ওনার ফ্রেন্ড আছে না শান্ত, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম। কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঢাকায় ফেরার পথে হসপিটালাইজড করা হয়েছে। তবে যা শুনলাম তেমন ক্ষতি হয়নি, স্যার ঢাকায় ফিরেছেন তাই। মিহি এক মুহূর্তের জন্য থমকালো, স্বস্তি পেল না, বিবি করলো মুখে। শান্ত ভাইয়া? রেহার কানে পৌঁছেছে কথাটা। রেহা বলল, উনি। ফের কাজে মনোযোগ দিয়েছে রেহা। মিহি স্থির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, খচখচ করছে ও। এদিকে হসপিটালে বেডে জোরপূর্বক শুয়ে আছে শান্ত, ডান হাতে সিলিং পাউচ বাঁধা। ফাঁকা কেবিনে শুয়ে শুয়ে পা নাচাচ্ছে ও। কিছুই হয়নি তেমন। রুহিকে অন্য কারোর সাথে দেখে কোনো প্রকার খোঁজ না নিয়ে সেই মুহূর্তেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে। ঢাকায় পৌঁছানো পর্যন্ত ঠিক ছিল সব। পৌঁছেছে রাত্রি 12টার পর, 1টার কাছাকাছি সময়ে। বাড়িতে যায়নি ও, আর না চৌধুরী বাড়িতে। 1টার পর হঠাৎ চৌধুরী বাড়ির সমস্ত লাইট জ্বলে উঠল। শান্ত বাড়ি অশান্ত হলো। আফসানা বেগম ছিলেন চৌধুরী বাড়িতে। মেহজাবিন আর মাহিম এসেছে 2 দিন হলো, তাই তিনিও এসেছিলেন। জাকির হোসেনও বাদ যায়নি, বাদ পড়েছিল শান্ত আর রাফি। ওরা থাকলে পুরোপুরি পূর্ণ হতো পরিবার। রাত্রি 1টায় হঠাৎ রাশেদ রাহেন চৌধুরীর ফোন এসেছে হসপিটাল থেকে। শান্তর অ্যাক্সিডেন্ট হয়েছে এই নিয়ে। অমনি বাড়ির সবাই ছুটল হসপিটালে। আফসানা বেগম ছেলের চিন্তায় বেহুশ।
অথচ তার ছেলে কিছুই হয়নি, সব নাটক সাজানো। তবে সম্পূর্ণটা সাজানো হলেও ঘটেছে কিছু কিছু। গাড়ি থেকে নেমেই পূর্বের কোনো একদিনের নাই কলা খসে পা পিছলে আলুদম হাতে কোনো এর কাজটাই ছিলে গেছে শান্তর। নিজেকে নিজের অসাবধানতার জন্য গাল দিল, পর মুহূর্তে দুষ্টু বুদ্ধি চেপেছে মাথায়। রুহির সাথে সাথে চিন্তায় ফেলেছে বাড়ির সকলকে, রাফিকেও বাদ দেয়নি। সেই সুদূর স্লেট থেকে ছুটে এসেছে রাফিও। এতক্ষণ হসপিটালে ছিল সবাই। হেনা বেগম, হালিমা বেগম, আফসানা বেগমকে নিয়ে বাড়িতে ফিরেছে সবে। রাশেদ রাহান চৌধুরী আর জুবাইর চৌধুরী জাকির হোসেনকে সাথে নিয়ে গেছেন কোথাও। রাফি আর রুহি আছে হসপিটালে। বাইরে থেকে রিসেপশনের সমস্ত ফর্মালিটি পূরণ করে রাফি ঢুকলো কেবিনে। অমনি পা নাচানো থামিয়ে স্থির হলো শান্ত। ব্যথাতুর ভঙ্গিমায় বদল টানলো চোখ মুখে। চোখ বুজে কুকিয়ে উঠল মৃদু স্বরে। রাফি সূক্ষ্ম নেত্রে তাকালো। তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত। বড় মুহূর্তে এগিয়ে গিয়ে নিঃশব্দে দাঁড়ালো বেডের পাশে। অনেকক্ষণ কারো সারা শব্দ না পেয়ে এক চোখ টিপে অন্য চোখ খুলল শান্ত। পর মুহূর্তেই দু চোখ রাফিকে দেখে দাঁত কেলালো, বলল, হেই তুলে। কি দেখো শালাবাবু? তোকে? রাফি নিরেট কণ্ঠ। শান্ত উঠে বসলো এক ঝটকায়। রাফি বুঝতে বাকি নেই কিছু। শান্ত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তুই আমাকে যেভাবে দেখছিস সেভাবে তোর বোন দেখলে তো হয়েই যেত। বেরিয়ে যাচ্ছে তাই অবস্থা করলো আমার। কিভাবে ছুটিয়ে নিয়ে আসলো আমায়। আরে আমি তো একটু মজাই করছিলাম। পাতানো বোনের সাথে ছবি তুলে পাঠিয়েছিলাম তোর বোনকে। আর তোর বোন কি করলো? রাফি ধমকে উঠল, মার খাবি একদম। তুই জানিস অ্যাক্সিডেন্টের কথা শুনে কি অবস্থায় ছুটে এসছে আমি? বাড়ির সবার কি অবস্থা হয়েছিল তোর নাটকের জন্য? সব কিছুতে বাড়াবাড়ি তোর। আমার কথা মনে পড়ল একবার, কতটা কেঁদেছেন তিনি। রুহির কান্না যেন মুখটাও ভাসলো চোখ সম্মুখে। কেঁদেছে মেয়েটাও। আফসোস হলো শান্তর। রাফি এই অবস্থায় ছুটে এসেছে। শান্তর মুখ খুলে কিছু বলার আগেই রুহি ঢুকলো কেবিনে। মুখখানা মলিন ওর, চোখে নিজ ফোলা ফোলা। একে সারা রাত নির্ঘুম কেটেছে, তার উপর কেঁদেছে। শান্ত আর রাফি দুজনেই চৌকিতে তাকালো দরজার দিকে। রাফির সাথে চোখাচোখি হতে দৃষ্টি নত করলো রুহি। এগিয়ে আসলো গুটি গুটি পায়ে। শান্ত আগে নেই শুয়ে পড়েছে। রাফি এক পলক করে দেখলো দুজনকে। বাইরে গাড়ি দাঁড়িয়ে। বাড়িতে যেতে হবে এখন। রাফির পরনের পোশাক এলোমেলো, কাল থেকে একই অবস্থা। ও রুহির দিকে এগিয়ে এসে শীতল কণ্ঠে বলল, বাড়িতে যেতে হবে তো, বাড়িতে গিয়ে বস, আমি আসছি। রুহি ঘাড় কাত করলো। শান্ত চেঁচিয়ে উঠল, ও গাড়িতে গিয়ে বসবে আর তুই যাবি, আর আমি? রাফি ঘাড় ঘুরিয়ে পড়ল মেকি স্বরে, অসুস্থ তুই। আগামী এক সপ্তাহের আগে তোকে রিলিজ দেওয়া হবে না হসপিটাল থেকে। হাত ভেঙেছে গুরুতরভাবে, জোর লাগবে কিনা সন্দেহ। আপাতত থাক হসপিটালে, ডাক্তার মামারা সেবা করুক তোর, নার্সরাও আছে। আমাদের প্রয়োজন হবে না, আমরা বাড়ি যাই, চল সিসি। ফের চেঁচিয়ে উঠল শান্ত, এই শালাবাবু ভয় দেখাস না, আমি ঠিক আছি। কোথায় যাবি আমাকে সাথে নিয়ে যা ভাই। না নিয়ে গেলে রেখে যা, কিন্তু আমার সাথে আমার হবু বউকেও রেখে যা। আমি থাকবো না এই নার্সদের সাথে। হেসে ফেলল রাফি। হাসি আটকালো ঠোঁট চেপে। রুহি মাথা নোয়ানো এখনো। রাফি বলল শান্তকে, তুই যেতে চাইলে চল, তবে আমার বোনকে রেখে যাব না আমি। আমার বোন আমার সাথেই যাবে। রুহি মাথা তুলল এবার। মুচকি হাসলো। শান্ত রুহির অ্যাটেনশন পেতে মুখ চুপসে নাটকীয় ভঙ্গিতে মিনমিন করলো, একটা হুইল চেয়ার এনে দে না ভাই, হাঁটতে কষ্ট হচ্ছে আমার, পায়ে খুব ব্যথা। আহ! রাফি চোখ মুখ শক্ত করলো, সংকুচিত করলো দৃষ্টি। হাত ভেঙেছে তোর, পা নয়। শান্ত পিটপিট চোখে চাইলো, ইশারায় দেখালো রুহিকে, বোঝালো কিছু। রাফিও বুঝলো, অসুবিধা হলো না ওর। তপ্ত শ্বাস পেল ও। এই ছেলে এত নাটকবাজ হয়েছে কেমনে কে জানে। রুহির দিকে ফিরল রাফি, বলল মোলায়েম স্বরে, এখানে একটু বস, আমি আসছি। ঘাড় কাত করলো শুধু। বেরিয়ে গেল রাফি। এখনো শান্তর দিকে এক পলকও তাকায়নি রুহি। শান্ত শ্বাস পেলে দীর্ঘ পল্লবে চেয়ে থাকলো নতজানু রুহির পানে। ক্ষীয়কাল বেরোলো। শান্ত অবেশিত কণ্ঠে ডাকলো, অতঃপর জান। কেঁপে উঠল রুহি। ধক করে উঠল বক্ষস্থল। তবুও প্রকাশ করলো না ও। দৃষ্টি চুড়িয়ে মুখ আড়াল করলো পিছু ফিরে। এই লোকটার সাথে কথা বলবে না ও। পণ করেছে মনে মনে। ঠোঁট উল্টালো রুহি। ফের ডাকলো শান্ত। জান। রুহি নিরুত্তর, নিরুদ্বেগ। তবে ভেতর ভেতর ঝড় বইছে ওর। শান্ত আবার ডাকলো একইভাবে, জান প্লিজ একবার এসো এদিকে, দেখবো তোমায়। কতদিন হলো দেখিনি কাছ থেকে, প্লিজ এসো। রুহি অনর। শান্ত আরও খাদে নামালো কণ্ঠস্বর, রুহি প্লিজ এসো এদিকে। রুহি পিছু ফিরল এবার। থামাতে পারল না নিজেকে। ছলো ছলো চাহনি ওর। ও ধীর পায়ে এগিয়ে গেল।
দাঁড়ালো বেড ঘেঁষে। শান্ত মুহূর্তে অপেক্ষা না করে ওর হাতটা টেনে নিজের পাশে বসালো ওকে। চোখ তুলে আধো দৃষ্টিতে তাকিয়ে রুহি। শান্ত বাম হাত তুলে রুহির গালে রাখলো। কাঁপলো রুহি, মুখ ফেরালো। শান্ত ফের ওর মুখখানা নিজের দিকে ঘোরালো, বলল নরম গলায়, সরি জান, আমি শুধু মজা করেছিলাম, বিশ্বাস করো। লেনা তো এসেছিল রাফির সাথে দেখা করতে, আমি কিন্তু ওকে বোন হিসেবেই মানি। কিন্তু তুমি কি করলে? আগেই বলতে পারতে ওটা মাহিম ছিল। মাহিম আর মেহজাবিনের সাথে বাইরে বেরিয়েছো, ভালো কথা। আমায় বললে কি হতো? আমার কি অবস্থা হয়েছিল তুমি জানো? রুহি ফুপিয়ে উঠল। নিজেকে অপরাধী লাগছে, ওর জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে শান্তর। ও বলল থেমে থেমে, আমার জন্য এমন হয়েছে আপনার, তাই না? খুব কষ্ট হচ্ছে হাতে। শান্ত রায় পেল, নাটকীয়তা বাড়ালো, বলল গলা নামিয়ে, ভীষণ কষ্ট হচ্ছে। হাতটা ভেঙে গড়িয়ে গেছে বোধহয়, পায়ে ব্যথাও করছে আর বুকেও।